একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে 2024-এ আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায়, তাদেরকে হত্যা করে। শুধু সাধারণভাবে আক্রমণ, পুলিশ দিয়ে আক্রমণ তা নয়, এখানে সকল বাহিনীকে ইনভলভ করা, হেলিকপ্টারের মতো সামরিক যান, ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, লিথাল ওয়েপন, এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র, এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এবং এটা হঠাৎ করে তারা করেনি, তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই 2024-এ এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই 2024-এর বিপ্লব হয়েছিল। সুতরাং এই বিচার ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি। সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি, সাথে সাক্ষ্য প্রমাণগুলো, এটা যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে ধরছি। যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই যে বিচারের নামে বিচারকরা সেই বিগত সরকারের সময় বিশেষ করে যে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছে, আমরা যেটা সাবমিশন রেখেছি যে খায়রুল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়কের সরকারের মামলায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সময় যে জাজমেন্ট প্রথমে ওপেন কোর্টে দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে চূড়ান্ত রায়ের সময় সেই রায়ের অংশটুকু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করেছেন। এই যে একজন বিচারক স্বেচ্ছাচারী কাজ করেছে প্রধান বিচারপতির মতো আসনে অধিষ্ঠিত থেকে, এই বিচারকরা গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারের ইচ্ছা অনুযায়ী অগুরুত্বপূর্ণ মামলাকে বিচারের জন্য নিয়ে আসা, কাউকে ফাঁসি দেওয়ার প্রয়োজনে সেই মামলাকে আগে নিয়ে আসা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য মামলাকে পেছনে ফেলে দেয়া, এই যে বিচারকদের স্বেচ্ছাচারিতা, এইটাকে রোধ করার জন্য একটা সাংবিধানিকভাবে অথবা আইনি একটা ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা অভিমত প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও তিনি অভিমত পাঠিয়েছিলেন। আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল, তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত, যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলবে। তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে, আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে, একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয়, কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। সুতরাং যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে, জামিন দেয়, সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন। এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। বাকিটা আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে জেনে নিতে পারবেন। আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না। সাধারণ যে প্রক্রিয়া চলমান আছে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা যেটা আদালতে আজকে আর্গুমেন্টের শুরুতে বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে, সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। দ্বিতীয়ত, এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড। আমাদের সংবিধানের 47-এর 3 এবং 47-এর ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন, আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, জেনোসাইড, এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয়। সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে, কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয়, তাহলে এই আইনটা প্রাধান্য পাবে
সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও, অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী, সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে, সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। এটা আসামিদের ব্যাপারে বলেছি, সেটা আমরা সামনে যখন আর্গুমেন্ট আরো এলাবোরেট হবে যে আমাদের আজকে যে আসামিদের বিচার এখানে হচ্ছে তাদের ব্যাপারে বলেছি, এবং এখানে এভিডেন্স থেকে আমরা দেখাবো যে এটা যে আগের থেকে প্রতিষ্ঠিত ছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করছি না। আমরা এই আদালতকে বুঝি, এই আদালতের প্রসিডিংসকে বুঝি, সেই অনুযায়ী আদালতের কাছে যখন আসবে তখন আমি এই ব্যাপারে কথা বলতে পারবো। বাইরে কোথায় কি হচ্ছে এই ব্যাপারে সবকিছুর ব্যাপারে আমি আসলে জবাব দেওয়ার জন্য প্রপার অথরিটি নই।